নমস্কার, আমি অমিত। আজ একদিকে ধুলিয়ান নিয়ে যে অশান্তি, তার জেরে কলকাতা হাইকোর্টে মামলা, অন্যদিকে একই একইভাবে সুপ্রিম কোর্টের যে মামলা ছিল ওয়াকফ সম্পত্তি নিয়ে, সেই মামলা হয়। আবার এসএসসির 26,000 চাকরি বাতিল রায়কে পুনর্বিবেচনার দাবিতে সুপ্রিম কোর্টে যে আবেদন করা হয়েছিল তারও শুনানি হয়। কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে একগুচ্ছ মামলার শুনানি হয়। তাতে একটু আগে যে রায় ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, তাতে মূল বিষয় এনআইএ তদন্তের দাবি। কোর্ট মনে করছে এখনই এনআইএ তদন্তের দাবি বিবেচনা করার কোনো প্রয়োজন নেই, কারণ তাদের মনে হয়েছে যে পরিমাণ প্রয়োজনীয় নথি দরকার, তথ্য প্রমাণ দরকার এনআইএ তদন্ত দিতে গেলে, তা দেওয়া হয়নি। একই সঙ্গে তাদের বিচারপতিদের পরামর্শ যে কেন্দ্র যদি মনে করে তার নিজস্ব আইন রয়েছে, সে এনআইএ তদন্ত দিতে পারে। তাছাড়া কেন্দ্রীয় বাহিনী আপাতত ধুলিয়ান এবং মুর্শিদাবাদে থাকছে, সেটা স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। অন্যদিকে এই যে অশান্তির যে কেন্দ্রে যে ওয়াকফ সম্পত্তি, সেই ওয়াকফ সম্পত্তি নিয়ে ওয়াকফের যে নতুন আইন, সে নতুন আইন নিয়ে কিন্তু যথেষ্টই বেকায়দায় পড়ে গিয়েছে কেন্দ্র। অন্তত সুপ্রিম কোর্টে আজ কেন্দ্রের তরফে যেভাবে আগে ভাগেই কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে, তাতে এটা স্পষ্ট যে কেন্দ্র সংখ্যাগরিষ্ঠতা বিচারে বিজেপি যে ভেবেছিল যে একভাবে এটা আইন হয়ে গেছে, আর কিছু করার এটা আর কিছু করতে পারবে না কেউ, সে অন্তত হচ্ছে না। আগামী 7 দিন পরে কেন্দ্রকে এফিডেভিট দিতে হবে এবং তার আগে পর্যন্ত মূল আপাতত এক কথা যা বলা যায় যে আপাতত এই আইনের একটা বড় অংশই কিন্তু কার্যকর হচ্ছে না। সেটা কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে এবং সুপ্রিম কোর্ট সেই অনুযায়ী রেকর্ড করেছে, অর্থাৎ কেন্দ্রের কনসেন্ট কেন্দ্র নিজেই দিয়েছে। ফলে এটা স্পষ্ট যে ওয়াকফ আইন নিয়ে কিছুটা কিন্তু বেকায়দা পড়ে গেছে। বুঝে গিয়েই কেন্দ্র আজকে আগেভাগেই সুপ্রিম কোর্টের মুড বুঝে নিজেরাই একটু ব্যাকফুটে চলে এসছে। আগামী 7 দিন পরে দেখতে হবে যে এইবারে কি এফিডেভিট দিচ্ছে এবং তারপরে সুপ্রিম কোর্টের অবস্থান কি হচ্ছে। আর এসএসসির ক্ষেত্রে আজকে সেই প্রধান বিচারপতির বেঞ্চেই ছিল এসএসসির পুনর্বিবেচনার মামলা। সেখানে আবার আজকে রাজ্য যা বলেছে একটা খুব কন্ট্রাডিক্টরি। একদিকে বলা হয়েছে যে আমরা নতুন করে নিয়োগ করব, অন্যদিকে বলা হয়েছে যে যারা যোগ্য তাদেরকে রাখতে হবে চাকরিতে, তাদের প্রমাণ দেব। তা যদি যোগ্যদের যদি প্রমাণ দেওয়ার ব্যাপার থেকেই থাকে, তাহলে সেটা এতদিন দেওয়া হয়নি কেন? মামলা তো শেষ হয়ে গেছে। এই প্রশ্নটা আসছে। একই সঙ্গে যদি যোগ্যদের প্রমাণ দেবো বলে দেয়, তাহলে আবার তাদেরকে নিয়োগ করা হবে, নতুন করে নিয়োগ করা হয় কী করে? পুরো ব্যাপারটাই একটা প্রচণ্ড ধোঁয়াশার মতো জায়গায় তৈরি হয়ে রয়েছে। ফলে আগামী দিনে এই মামলায় রাজ্য কি বাস্তবে কী দিচ্ছে, মুখে বলা এক জিনিস আর বাস্তবে কী করছে, সেটা একটা দেখার বিষয়। সবচেয়ে বড় কথা যে রাজ্যের তরফে যিনি এখন মূল আইনজীবীদের কাণ্ডারি, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি আবার বলছেন কে কপিল সিব্বল, অথচ আজকে কপিল সিব্বলই রাজ্যের এসএসসির হয়ে এইসব বক্তব্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের কাছে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে কে কপিল সিব্বল। ফলে পুরো ব্যাপারটাই একটা খুব ঘেটে অবস্থা হয়ে রয়েছে। আর এত আইনি জটিলতার মধ্যে একটা ভালো খবর, খুশির খবর, অন্তত বিজেপির যারা দিলীপ ঘোষ ঘনিষ্ঠ
যে 57-58 বছর বয়সে দিলীপ ঘোষ এতদিনে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তার বান্ধবী এবং বিজেপিরই মহিলা মোর্চার নেত্রী, তার সঙ্গে আগামীকাল ঘরোয়া একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিলীপ ঘোষ অবশেষে নতুন জীবনে পা রাখছেন। ফলে এই একটা জিনিস দেখে যেটা আমরা আলোচনা করছিলাম, যে এই রাজ্যের নেতাদের একটা বড় অংশই, হাতে গুনে অনেকের কথাই বলা যাবে, তাদের কেউ কেউ এখন প্রয়াত হয়েছেন, কেউ কেউ এখনও বেঁচে রয়েছেন। সব দলের, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, যে বিভিন্ন রাজনৈতিক দলের ঠিকঠাক নেতারা, তারা কিন্তু মোটামুটি বান্ধবীকে বিয়ে করছেন, বা দেখে শুনে বিয়ের থেকেও কেউ অন্যের স্ত্রী তাকে নিয়ে এসে বিয়ে করেছেন, কারুর হয়তো হাজব্যান্ড মারা গেছে তাকে বিয়ে করেছেন, এবং সবই মোটামুটি একটু বেশি বয়সেই। সেটা প্রিয়দাস মুন্সি থেকে শুরু করে সোমেন মিত্র হয়ে দিলীপ ঘোষ, মাঝে তো লক্ষণ শেঠ চলে গেলেন, তিনি আরও অনেক বেশি বয়সেই সেকেন্ড, তমালিকা বন্ডা শেঠের পরে আরেকজনকে বিয়ে করেছিলেন তিনি সদ্য কিছুদিন আগে, সেটা অনেক বেশি বয়সে। ফলে এটাও একটা ট্র্যাডিশন মনে হয় ধরে রাখলেন দিলীপ ঘোষ, এটাই বলা যায়। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।